সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভারতের কাছে দেশ বিক্রি করেও পানি আনতে পারেনি আওয়ামী লীগ। তিস্তা পারে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বৈষম্যহীন দেশ গড়তে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান তারেক রহমানের। মৃত আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে, বললেন সালাউদ্দিন। রোজায় জীবনযাত্রা সহনীয় রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা উপদেষ্টাদের। সুলভে বিক্রি হবে চাল সহ নিত্যপণ্য, রোধ করা হবে বিদ্যুতের অপচয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে ৬ জন নিহত, গুরুতর আহত ৪ জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ২ সপ্তাহ না পেরোতেই মুখ থুবড়ে পড়ছে রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যেখানে সেখানে যাত্রী উঠানামা, ভাড়া নেওয়া হচ্ছে আগের নিয়মে। 3 কাউন্টার পাইছি 4-5 দিন আগে একবার, তারপরের দিন থেকে কাউন্টার নাই। কাউন্টার সিস্টেম যেভাবে করছিল এভাবে চালাইলে আঙ্গও ভালো, কিন্তু যাত্রীরা তো মানে না ভাই। নির্দিষ্ট কাউন্টার করছে কিন্তু কাউন্টার কেউ মানতে চায় না। বাংলা একাডেমির সাবেক ডিজি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 175 কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ দুদকে। ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা মানে তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কীভাবে দেওয়া হয়েছে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে 3 বছর পর আবারও দেশের দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন। 16 বার দ্রুততম মানবী হয়ে অনন্য উচ্চতায় একই দলের শিরিন আক্তার। এতক্ষণ দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো, আর আপনাদের সাথে পুরো সংবাদ জুড়ে থাকছি আমি ফারহানা ন্যান্সি। ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। ভারতের কাছে বাংলাদেশ বেচে দিলেও তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। দেশের উত্তরাঞ্চলের 11টি স্থানে 48 ঘণ্টা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রুত নির্বাচন দিলেই শান্তি ফিরবে দেশে। লালমনিরহাট থেকে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। আশুদ্ধ মন্টু মিয়ার ঘর ভেঙেছে তিস্তায়। নদী ভাঙা লোকটি উদাস চেয়ে আছে তিস্তা বাঁচাতে পথে নামা স্রোতের দিকে। 70 বয়সী আলালুদ্দিনের অভিজ্ঞতাও একই রকম। চর জেগে ওঠা ধুধু বালুচরের এই তিস্তার রূপ তার জীবনেও দুঃখ। 150 দিন দেওয়ার হয় নদী 80 সাল থেকে ভাঙতে ভাঙতে আমার বাড়ির ওখানে আসছে। আমার ক্ষতি বাড়িঘর সব ভাঙিয়েছি, বুঝছেন? ওখান থেকে আসি এই বাড়ি গেছি, তিস্তা তীরবর্তী 5 জেলার মানুষের জন্য 48 ঘণ্টার এই লাগাতার কর্মসূচি প্রতিবাদ আর দাবি জানানোর। উজানের দেশ ভারত থেকে নেমে আসা পানি বর্ষায় প্লাবন আর নদী ভাঙনে যেমন কাঁদায়, তেমনি শুকনো মৌসুমে খরায় তপ্ত করে। তাই তো উত্তরের জনপদের সেই মানুষ স্লোগান তুলেছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, তারা বলে জাগো বাহে। লালমনিরহাটের তিস্তা সেতু সংলগ্ন এই চরের বিপুল জনতার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করেই ভারত একতরফাভাবে পানি সংরক্ষণ করায় ভাটির বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলন শুরু করেছে, আন্দোলন চলতে থাকবে। দরকার হলে আবার যুদ্ধ হবে। ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়, তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজনে বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, বেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা,
মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। দুদিনের কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানান। বলেন, বন্ধু হলে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। আমাদের ছেলেরা লড়াই করেছে ৩৬ দিনের সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে। কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বাঁচা মরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু বলে জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছে। ভোট করার কারণে একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচাও। মঙ্গলবার শেষ দিনেও থাকবে গণপদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি। এদিন সন্ধ্যায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে 48 ঘন্টা লাগাতার কর্মসূচির সমাপনী টানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2014 সালে বিএনপির নেতৃত্বে তিস্তা অভিমুখে যে লং মার্চ হয়েছিল, বিএনপি মহাসচিব এসেছিলেন সেখানটায়। প্রায় 10 বছরেরও বেশি সময় পর আবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই 48 ঘন্টার লাগাতার কর্মসূচিতে আসলেন তিনি। শুনলেন তিস্তা তীরবর্তী মানুষের আর্তনাদের কথা। আর এই তিস্তার মানুষজন, তিস্তা পাড়ের মানুষজন আরো একবার উত্থাপন করলো সেই দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, তিস্তার চর, লালমনিরহাট। দর্শক, তিস্তা পাড়ের আন্দোলনের খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখন আসলে কি ধরনের কর্মসূচি চলছে একটু জানাবেন, কি বলছে তিস্তা পাড়ের মানুষ? আজকে কিন্তু সারা তিস্তা পাড়ে বিভিন্ন কর্মসূচি ছিল, এখন কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে এখন সন্ধ্যার পর থেকে ভাওয়াইয়া গান, জারি সারি, পালা গান, তারপরে তিস্তা নদী পাড়ের মানুষের জীবন কাহিনী নিয়ে নাটক, আর্তনাদ সহ বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এই সংবিধান রাত 2টা পর্যন্ত চলার পরে কিন্তু আজকের এই কর্মসূচি শেষ হবে এবং আগামীকাল সকাল 10টা থেকে আবারও শুরু হবে। আগামীকাল সকাল 10টায় গণপথযাত্রা আছে, এরপরে নদী পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন আছে, তারপরে সারাদিন ব্যাপী কর্মসূচি আছে। এরপর বিকেল 5টায় সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখবেন। তবে আগামীকালও রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম আছে। তবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করছেন। নেন্সি। আনিস, আপনাকে ধন্যবাদ। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে, এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচনের বিকল্প নেই। বলেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কারের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির মতো অন্যান্য দলকেও জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে দুর্বৃত্তদের হামলায় আহত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা করতে আয়োজন করা হয় মত বিনিময় সভার। রাজধানীর কেআইবি মিলনায়তনে বেশ কয়েকজন ফটো জার্নালিস্টকে অর্থ সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষের ভোট ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের রাজনৈতিক অধিকার এবং মানুষের অর্থনৈতিক অধিকার যদি নিশ্চিত করা সম্ভব না হয়,
তাহলে আমাদের স্বাধীনতা বলি, গণতন্ত্র বলি, সার্বভৌমত্ব বলি, যাই বলি না কেন, কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। প্রকৃত সংস্কারও যদি করতে হয় তাহলে অবশ্যই সেটি রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে। দেশের চলমান ঘটনা প্রবাহে পতিত স্বৈরাচার সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত বেশি দেরি হবে ষড়যন্ত্র তত বেশি বাড়বে। আমাদের বক্তব্য জনগণের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমরা মনে করি অন্যান্য যারা আছেন তারাও জনগণের সামনে উপস্থিত হবেন। জনগণই ডিসাইড করে নেবে জনগণ কাকে দায়িত্ব দিবে তাদের দেশ পরিচালনার। কাজেই এই বিষয়টিতে যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি যে তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার মধ্যে ধরে রাখতে হয় তবে তার দায়িত্ব অবশ্যই জনগণের হাতে ছেড়ে দিতে হবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামগ্রিকভাবে যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। সমাবেশে নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এছাড়াও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নেতারা। অনেক দুঃখ কষ্ট, অনেক নির্যাতন হারিয়ে আজকে মনে করছি যে আমরা কি নতুন একটা বাংলাদেশ স্বাধীন করতে যাচ্ছি। এখানে এটাতেই বলা যে একটি গণতান্ত্রিক পক্ষের একটা পথ আমাদের জন্য পরিষ্কার হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দুপুর 1টার দিকে অবরোধ করেন তারা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার এ, বি ও সি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে তেমন সুবিধা রাখা হয়নি উল্লেখ করে তারা বলেন, এটা খুবই বৈষম্যমূলক। আন্দোলনকারীদের দাবি, সব আহতদের এ বা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু এবং আহতদের সুরক্ষায় আইন করার দাবি জানান তারা। ক্যাটাগরি দিয়ে আমাদেরকে সম্মাননাটা একটা হাস্যকর বিষয়। আমরা এই দালালীয় চক্র থেকে আমরা মুক্ত পেতে চাই। আজকে এদেরকে চাকরি দিবে, আরেকটা সরকার এসে কি বলবো যে এদেরকে তো কোটায় চাকরি দিচ্ছে, যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম, গুলি খাইলাম, রাস্তায় নামলাম, সেই কোটায় আমাদের চাকরি দিতেছে সরকার। এই চাকরি দিবে, আমরা আবার আরেকটা সরকার এসে বলবো কি তোর কোটায় চাকরি দিচ্ছি, চাকরি বাতিল করে দিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে সমন্বয়ক বাকের মজুমদার ও আব্দুল কাদের। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে এই সংগঠনের নাম প্রকাশ করা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। নতুন দলের নেতৃত্ব নির্বাচন করা হবে গণতান্ত্রিক উপায়ে। ব্রিফিংয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, নতুন ছাত্র সংগঠনের স্লোগান স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এই সংগঠন হবে স্বতন্ত্র। আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে, তারা কেউ গণরুম বা গেস্ট রুমের রাজনীতি চায় না। ব্রিফিংয়ে আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের লেজুর ভিত্তিক রাজনীতির কারণে শিক্ষার্থীরা তাদের অধিকার হারিয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে ছাত্রদের অধিকার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গু শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটোর আড়ালে চাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চাওয়া পাওয়ার কথা। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয়। আমাদের এই ছাত্র সংগঠন একটি
স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি, এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে কম মূল্যে চাল সরবরাহের কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়া রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এয়ার কন্ডিশনের তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রিতে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল করিম খান। ঘনিয়ে আসছে রমজান, নিত্যপণ্যের মূল্য নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। বিগত বছরের অভিজ্ঞতা, মূল্যস্ফীতির অতিরিক্ত চাপে পিষ্ট নিম্ন আয়ের মানুষেরা। রোজার 2 সপ্তাহ আগে আগাম প্রস্তুতির কথা জানালেন খাদ্য উপদেষ্টা। ডিসি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, কম আয়ের মানুষের কথা চিন্তা করে সুলভ মূল্যে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে, প্রতি পরিবার 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। তিনি জানান, খাদ্য বান্ধব এই কর্মসূচি প্রত্যাশিত পরিবারের কাছে পৌঁছাতে নজরদারি করবে সরকার। এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। নিরঙ্কুশভাবে ঢাকা মেট্রোপলিটন যাতে 15-20টা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় যাতে থাকে, ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি। মার্চ মাসে এবার পবিত্র রমজান, ফলে বিদ্যুতের চাহিদাও থাকবে তুলনামূলক বেশি। বিদ্যুৎ বিভাগের হিসাব বলছে, এবার বিদ্যুতের চাহিদা গিয়ে ঠেকবে 18,000 মেগাওয়াটের কাছে, যা দেশের গড় উৎপাদনের থেকে অনেক বেশি। নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এ ব্যাপারে সরল স্বীকারোক্তি উপদেষ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে লোডশেডিং হবেই, তাই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি, আধা সরকারি পত্র দিচ্ছি, যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে। 3 দিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শেষ হবে মঙ্গলবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী মার্চে পাওয়া যাবে না আইএমএফ ঋণের 4র্থ কিস্তির অর্থ, তবে জুনে 2টি কিস্তির অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, গ্রাম ও মফস্বল শহরে অনেক সক্ষম ব্যক্তি আছে যারা নিয়মিত কর দেন না। চিকিৎসক এবং আইনজীবীদের নেয়া ফিয়ের বিপরীতে রসিদ দেওয়ার নিয়ম চালু করা দরকার। ভালো একটি নির্বাচন উপহার দিতে মাঠ প্রশাসনকে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নৌ উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে $470 কোটি ঋণ কার্যক্রম চলমান রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ছাড় হয়েছে 3 কিস্তির $230 কোটি। চলতি মাসে বোর্ড সভায় ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড়ের কথা ছিল, কিন্তু তা করেনি ঋণদাতা এই সংস্থা। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলনের একটি সেশন শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভালো অবস্থানে এখন দেশের সামষ্টিক অর্থনীতি, তাই আইএমএফ এর ঋণের জন্য তাড়াহুড়া নেই। কিছু কিছু শর্ত আছে যা বললি আমরা পালন করবো, তা না, আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। এখন এমন না যে মরিয়া হয়ে উঠছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের উন্নয়ন। আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে। উপদেষ্টা জানান, রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। এক্ষেত্রে গ্রামে নজর দেবে সরকার, কারণ সেখানে অনেক করযোগ্য সক্ষম ব্যক্তি আছে। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। একটা এক্সাম্পল, ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনি নেন না, কিন্তু সেটা যদি আপনি আপনার ইসের মাধ্যমে দেন, তখন তার একটা রেকর্ড থাকে, এবং এই জিনিসগুলো বিদেশে কিন্তু সবই রেকর্ডে। ওদিকে ডিসি সম্মেলনে অংশ নিয়ে নৌ উপদেষ্টা বলেন, সরকার এবার ভালো একটা নির্বাচন করতে চায়, মাঠ প্রশাসনকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, আইন দেয়, হ্যাঁ, একটা সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল, শিডিউল ডিক্লেয়ার হলো,
ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু। ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। সমালোচনা এড়াতে সারা দেশের বালুমহল বন্ধে ডিসিদের নির্দেশনা দিয়েছেন নৌ উপদেষ্টা। তোরাই বালু উত্তোলন হচ্ছে। আমি 2 ডিসিকে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফেনীতে কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে রাজমিস্ত্রিদের নিয়ে একটি পিকআপ ফেনী যাচ্ছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান দ্রুত গতিতে পিকআপটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। এ সময় সড়কের ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আহত 7 জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুরুতর আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। পিছন থেকে দাম করে একটা আওয়াজ দিয়ে সামনের এই ছোট গাড়িটাকে মারা দিয়েছে কভার ভ্যানে। পিকআপের মধ্যে অনেক লোক ছিল, আর ওই ডালা খুলে দেওয়ার কারণে কাভার্ড ভ্যানটা এসে ধাক্কা দিচ্ছে। চালকটি ইতিমধ্যে পালিয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রে যে কাভার্ড ভ্যানের যে গাড়ির নাম্বার, সেটি দিয়ে আমরা অনুসন্ধানে আমরা চলছে। চালুর 12 দিনের মাথায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে রাজধানীতে টিকিট ও কাউন্টার পদ্ধতির রঙিন সিটি বাস সার্ভিস। পুরনো ফিটনেসবিহীন বাসগুলোকে রঙিন করে নামানো হয়েছে রাস্তায়। কাউন্টার তো নেই, যত্রতত্র যাত্রী ওঠানামা চলছে সমান তালে। ভাড়া কাটা হচ্ছে বাসের ভিতরে। কেন মানানো যাচ্ছে না এই নতুন নিয়ম? সরজমিনে দেখে এসেছেন আকলাকুস সাফা। গোলাপি রঙের এই বাসটির কাউন্টার ছাড়া কোথাও দাঁড়ানোরই কথা নয়, অথচ যাত্রী তোলা হচ্ছে যত্রতত্র। কথা ছিল রাজধানীতে সব বাস চলবে এক নিয়মে, 3টি রঙে। নির্দিষ্ট স্টপেজে যাত্রী উঠবে নামবে, নির্ধারিত ভাড়া নেওয়া হবে পজ মেশিনের টিকিটে। আর বাস্তবতা উল্টো। 20 গজের মধ্যে এই একটি বাস যাত্রী উঠালো 3 বার। নতুন বাজারে প্রায় 25 মিনিট অপেক্ষা করে একটি রঙিন বাস দেখা গেল। কোনো কাউন্টার নেই, আগের মতোই চলছে। একটু বাসটিতে উঠে জানার চেষ্টা করি। কোনো টিকিট কাউন্টার আছে আসলে? না, আমার মনে হয় নাই। দিন কাউন্টার পাইছি 4-5 দিন আগে একবার, তারপরের দিন থেকে কাউন্টার নেই, কাউন্টার গায়েব। অবস্থাবাদী তো দেখে বোঝা যাইতেছে সে আগের মতোই, কোনো রকম রুলস রেগুলেশন নাই। যাত্রীদের এটা মানতে চায় না, মেইনটেনেন্সটা মানতে চায় না, অভ্যাস হয়নি। সুবিধার সাইডে যাত্রীরাই চলাচল করতে চায়, এটাই তো। তারা আমাদেরকে নির্দিষ্ট একটা বেতন করে দিব, এটাও আমাদেরকে জানায় না। একদিন কাউন্টার চালাইছে, ওদিন আমরা গাড়ি চালায় কোনো বেতনই পাই নাই, কোনো টাকাই দেয় না আমাদেরকে। ওনারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে, সেজন্য ওনারা এটাকে সাপোর্ট দিচ্ছেন না, বাট ওটাই সিস্টেমেটিক। ওটা আসলে সবাই একটা সিস্টেমে চলে আসবে। তড়িঘড়ি করে রঙিন করা হয়েছে বাসের বাহিরটা, ভেতরে সেই লক্কর ঝক্কর অবস্থা, কেবল আইওয়াশ। ট্রাফিক নিয়ন্ত্রণে 2 বেলা 4 ঘন্টা করে রাস্তায় আছেন শিক্ষার্থীরা। তাদের অভিজ্ঞতাও তিক্ত। কোনো বাসের টিকিটিং নাই, যে বাস যে যার মতো আসতেছে, যাত্রী নিচ্ছে, যেখানে মন চায় দাঁড়াচ্ছে। কাউন্টার কেউ মানতে চায় না, তারা চায় যেখান থেকে দাঁড়াবে ওইখান থেকে হচ্ছে আপনার বাস উঠবে। কথা হয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে, মনে হলো হাঁপিয়ে উঠেছেন তারাও। তারা যত্রতত্র উঠে যায় এবং এভাবে অনেক টাকা ইনকাম করে, মালিকদেরকে যা দেয় তার ডবল পায়। গাড়ি কিভাবে চললো এটা বড় কথা না, কিভাবে তারা রেভিনিউ পাবে, একটা লেভি পাবে, চাঁদা পাবে, এটাই বেশি চিন্তা করে। এগুলি কি কন্ট্রোলে আনাটা একটু কষ্ট, আসে যাবে ইনশাল্লাহ, ছাড়বো না। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে যাত্রী কল্যাণ সমিতিও। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়ম যেন কার্যকর করা হয় অন্তত 5000 নতুন বাস নামিয়ে। আগের বাস, আগের সব মাল, কিন্তু উপরে শুধুমাত্র লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করা হয়েছে। এমনকি এই গোলাপি রং ধারণ করার ক্ষেত্রে আগের রং উঠিয়েও লাগানো হয়নি, আগের রঙের উপরেই গোলাপি রংটা ধারণ করা হয়েছে। রাস্তায় অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা ও যাত্রী ভোগান্তি আর যানজট কমাতে 6 ফেব্রুয়ারি নতুন এই নিয়ম চালু হয়। কয়েকদিনেই সেটার এই অবস্থা। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই আগস্ট গণহত্যায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে তাদের হাজির করা হলেও সাবেক মেয়র আতিককে আনা নিয়ে দোলাচলে পড়ে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনালের নির্দেশে দুপুর 1টায় প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিককে। প্রসিকিউটর জানান, তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ আছে ট্রাইব্যুনালের হাতে। সাবেক মেয়র আতিকুলের সরাসরি নির্দেশে অন্য 5 আসামি ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা হয়েছে। 9 মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে দুদকের অভিযানে। 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছে। এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বলেও অভিযোগ উঠেছে। বাংলা একাডেমির 175 জন নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে দুদক বলছে 2022 সালে কর্মকর্তা কর্মচারী নিয়োগে বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এদের মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করেন তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জন নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়ম লঙ্ঘন করে চাকরি দেয় একাডেমি। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। ওপেন একটা বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, ফাইনালি আমি তাকে রেজাল্ট জানালাম না, অন্য একজনকে নিয়োগ করে দিলাম। তো তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক বলেন, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ শুনেছেন। অপরাধ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়ার আহ্বান। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে তাহলে সবার জন্য ভালো। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের খেয়ালখুশি মতো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এগুলো সংশোধন করে স্বচ্ছতার মাধ্যমে যাতে নিয়োগ দেওয়া হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে হত্যা, মব, চাঁদাবাজি ও চুরি কমেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত 2 মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। গত 50 দিনে দেশের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে ব্রিফিং করেছে সেনাবাহিনী। আজকে এই প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে 2000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তায় বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ব্রিফিংয়ে রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে বলে জানানো হয়। চলমান ডেভিল হান্ট প্রসঙ্গে কর্নেল স্টাফ জানান, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা, এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে। কর্নেল শফিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে সেনা সদস্যরা। জনগণের সেবায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।
আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। বান্দরবানের লামায় 22 জন রাবার বাগানের কর্মীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এছাড়া কুকিচিনের কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনী জিরো টলারেন্সে আছে বলেও জানান কর্নেল শফিকুল। অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার 17তম দিনে গেল কদিনের তুলনায় পাঠক ও দর্শনার্থীর আনাগোনা ছিল কিছুটা কম। ভিড় কম থাকায় নিজেদের মতো করে ঘুরে ফিরে পছন্দের বই সংগ্রহ করেছেন নিয়মিত পাঠকরা। তবে বই কম বিক্রি হওয়ার আক্ষেপ কমেনি লেখক ও প্রকাশকদের। তাদের প্রত্যাশা মেলার শেষের দিকে বই বিক্রি বাড়বে। গেল কদিনের মানুষের ঢল ছিল না সোমবার, তবে একেবারে ফাঁকাও নয়। ভিড় কম থাকায় পাঠকরা স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেরিয়েছেন মেলা প্রাঙ্গণে, নেড়ে চেড়ে সংগ্রহ করেছেন পছন্দের বইটি। ভূতের বই কিনেছি, একটা ছড়া ও একটা গল্পের বই কিনেছি, বিজ্ঞানের বই কিনেছি, রোবোটিক্স টু পানি। কবিতায় অবশ্যই মাসুদ খান, সুব্রত অগাস্টিন গোমেজ বা ইভেন কবিতা এবং গদ্যে কাজল শাহনওয়াজ কিংবা ওয়াসি আহমেদ গদ্যে, এই ধরনের লেখকদের প্রতি আমার একটু দুর্বলতা আছে। আর টুকিটাকি কিছু কেনা হয়, কিছু হচ্ছে, কিন্তু মূল কেনাটা এখনো বাকি আছে। পাঠকের মন জয় করতে নানা বিষয়ে নানা ধরনের বই নিয়ে এসেছেন লেখক, কবি ও মোটিভেশনাল লেখকরা। নিজেদের পরিচিত জন সহ পাঠকের কাছে পৌঁছে দিতে তাদের নানা চেষ্টা। পথ শিশুদের নিয়ে যে বিষয়গুলো দেখতে পাই, চিত্রগুলো দেখতে পাই, সেগুলো আমার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি। উপন্যাসের বইটি এটি একটি নারী নেতৃত্ব নিয়ে, কারণ নারীরা অনেক সময় দেখা গেছে নারী আন্দোলন করতে গিয়ে পুরুষ বিদ্বেষী হয়ে যায়। বাতিঘর প্রকাশনী থেকে বেরিয়েছে আমার অনুবাদ উপন্যাস উত্তরসূরির গান। সফল উদ্যোক্তার কথা বলার যে কৌশল, এটা নিয়ে আমি লিখেছি এবং এটা বর্তমানে মার্কেটে সবাই নিচ্ছে। পাঠক এবং লেখক তাদের যে একটা সমন্বয় থাকে, এটিতে আসলে মানে তাদের অভিব্যক্তিগুলি আসলে আমাদের সাথে প্রকাশ করতে পারে। গণ অভ্যুত্থানের সময় আমাদের ইনফ্লুয়েন্সার, তথাকথিত ইনফ্লুয়েন্সারদের কিছু বিতর্কিত রোল ছিল, সেই ঘটনাগুলোকে স্যাটায়ারের মাধ্যমে প্রকাশ করাই হয়েছে আমার এই উপন্যাসে। তবে খুশি নন প্রকাশকরা। অল্প কজন সন্তুষ্টির কথা জানালেও বেশিরভাগই বলছেন পাঠক দর্শনার্থীর তুলনায় বইয়ের বিক্রি কম। সবাই আসে ছবি তোলার জন্য, বই নিয়ে আবার জিজ্ঞেস করে কেউ যে ছবি তুলবো কিনা, এভাবে বিক্রি হয় না। 80-র দশকে, 90-র দশকে যে কোনো লেখকের 1200-2000 কপি বই বিক্রি হয়ে যেত। খুব বেদনা হচ্ছে এখন 300 কপি বইও বিক্রি হয় না। তাহলে আসলে আমরা কোথায় আছি? বইমেলায় যা বিক্রি হয় তার 60-70% বিক্রি হয় মেলার শেষ 10 দিন। তো সেক্ষেত্রে আমি এখনো আশাবাদী হতে চাই। তাদের আশা মেলার শেষ দিকে প্রকৃত পাঠকরা বই কিনতে শুরু করবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। 48তম জাতীয় অ্যাথলেটিক্সে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের তকমা জিতেছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন। অন্যদিকে নিজের শ্রেষ্ঠত্বের সিংহাসন ধরে রেখে দ্রুততম মানবী হয়েছেন একই বাহিনীর শিরিন আক্তার। এই আনন্দের দিনেও তাদের কণ্ঠে ছিল সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপের কথা। সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন ফেডারেশনের সভাপতি। কেটেছে 3 বছরের আক্ষেপ, পুনরুদ্ধার হলো নিজের হারানো মুকুট। 48তম জাতীয় অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ডে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের তকমা জিতেছেন ইসমাইল হোসেন। আমার বেবি আর আমার ওয়াইফ যেহেতু জানেন যে হাডেলের রানী তামান্না আক্তার, ও ডেলিভারির পর থেকে আমার এই যে 2.5 মাস যে সাপোর্টটা দিছে সেটা মানে অকল্পনীয়। পুরো ক্রেডিটটা 50% আমার কোচ আর 50% আমার ওয়াইফ। এবারে টুর্নামেন্টে অংশ নেননি ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনী জার্সিতে 4 বারের এই দ্রুততম মানবকে এবার নিবন্ধন করিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। তার অনুপস্থিতিতে চাপ অনেকটাই কম ছিল বলে জানান নতুন দ্রুততম মানব। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ইসমাইলের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। আধুনিক যে ডিভাইসগুলো আছে সেগুলো আমাদের নাই। আমাদের কোচ আছে ভালো, বাট আমাদের ডিভাইসগুলো নাই, আমাদের পরিবেশ নাই, আমাদের নিউট্রিশনিস্ট নাই এবং কি ফিজিও নাই, যে কারণে আমরা পিছায় থাকি। তবে মেয়েদের ইভেন্টে ছিল চিরচাইতরও দেখা মেলেনি নতুন দ্রুততম মানবীর। নিজের শ্রেষ্ঠত্বের সিংহাসন ধরে রেখে দ্রুততম মানবী শিরিন আক্তার। চলতি আসরে তিনি সময় নিয়েছে 12.01 সেকেন্ড। এখন পর্যন্ত মোট 16 বার এই খেতাব জিতলেন শিরিন। দেশের হয়ে
বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো। অ্যাথলেটদের আক্ষেপের সাথে একমত ফেডারেশনের সভাপতি, তবে শোনালেন ফেডারেশনের উন্নয়ন ও অ্যাথলেটদের সুযোগ সুবিধার মান উন্নয়নের পরিকল্পনার কথা। অলরেডি আমার সাথে এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের প্রেসিডেন্টের কথা হয়েছে এবং আমি ওনাকে বলেছি যে উই উইল রিকোয়ার সাম হেল্প এই বিষয়ে, এবং উনি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে কোনো প্রকারের সাহায্য সহযোগিতার যখনই আমাদের লাগবে ওনাকে বললে উনি এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের তরফ থেকে বলবেন। এর আগে বিকেল 3:30টায় প্রধান অতিথি হিসেবে জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী বুধবার। করতালি হবে আমাদের উষ্ণতা, আমাদের হৃদয়ের আন্তরিক। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এরই সাথে শেষ করব রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।